তার 7 দিন পরের এক নির্জন দুপুরে শিখা কিছু একটার জন্য তার খাটের নিচে যায়। তখন সে যা দেখলো তার কোনো মানেই সে খুঁজে পেল না। তার মাঝে বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। সে দেখল খাটের নিচে এক কোনায় পরিষ্কার একটি খাকি রঙের কাগজের প্যাকেট। তার ভেতরে কিছু একটা আছে। তার চঞ্চল্য চিত্ত আগ্রহান্বিত হলো। প্যাকেটটি টেনে সামনে নিয়ে এলো নিজের। মুখ পাটের রশি দিয়ে গিট্টু দেয়া রয়েছে। শিখা বের হয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল শব্দহীনভাবে। মেঝেতে 2 পা ছড়িয়ে বসলো। প্যাকেটের বাঁধনটা খুলে নিল মনোযোগী ও সাবধানী হয়ে। ভেতরের জড় বস্তুটা দেখেই সে ভিমড়ি খেল। একটি মাঝারি সাইজের গাছপাড়া আধপাকা পেঁপে। সে নাকের কাছে নিয়ে ধরল। কোন সুঘ্রাণ নেই। ধরে নিল কাজ করা কেউ হয়তো এখানে লুকিয়ে রেখে গিয়েছে পাকার জন্য। তো কাউকে বলা হয়তো ঠিক হবে না। যে রেখেছে সে হয়তো সময় হলে আবার ঠিকই নিয়ে যাবে। শিখা মুখটি আগের মতোই বেঁধে নিল পূর্বের স্থানে। প্যাকেট বন্দি পেঁপেটি রেখে দিল আবারও। উঠে আবারও দরজাটা খুলেও দিল। পেঁপে নিয়ে শিখার মাঝে বিশেষ কোনো হেলদোল পরিলক্ষিত হলো না। মাথা থেকে ছেড়ে ফেলল। বরং বলল, ধুর, এমন ফাউল একটা জিনিস দেখার জন্য কি করলাম আমি আজাইরা। যাই, একটু বাইরের দিকে ঘুরে আসি। যেহেতু সে নতুন বউ, তাই সামনের উঠানে সে পা রাখে না তেমন একটা। পাছে কে কি ভাবে বা কেউ কিছু ভেবে বসে, 2-4টা আবার মন্দ কথাও বলে কিনা। তাই পেছনের উঠানে আনাচে কানাচে সে গিয়ে একটু ঘুরে বেড়ায়। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই তালুকদার পরিবারের মানুষজন নিয়ে শিকার ভেতরের কৌতূহলের উদ্রেক তৈরি হচ্ছে। এই পর্যন্ত তার কিছু জানার বলার ভরসা স্থল হিসেবে সে একমাত্র ওই মতির মাকেই পেয়েছে। যে মানুষটি 2 দিন দেখা মাত্রই এক মেয়েকে নিশিরাতে চুপি চুপি গিয়ে স্নেহের সহিত সেবা দিয়ে আসে। সে আর যাই হোক মানুষ হিসেবে খারাপ নয়। শিখা ঘরের পিছনের উঠানে গেল। রাজহংসের ন্যায় হেলে দুলে গেল। মতির মা তাকে দেখে ডাক দিল, রাজের বউ, পাকশালায় আইসো। শিখা হাসি মুখে রান্নাঘরের ভিতরে গেল। দেখলো কেউ নেই। মতির মা একা একা বসে চুলোয় লকড়ি ঠেলছে। সে ঢেকির উপর বসলো। মতির মায়ের নাম জানার জন্য তার মনটা বড়ই আকুপাকু করছে। খালা, আপনার নাম কি? আমার নাম কাউরে কই না, তবুও তোমারে কই। জামিলা খাতুন আমার নাম। বিয়ার পর এই নাম নিয়ে কম কথা শোনায়নি। আমি নাকি আমার নামের মতোই সবখানে জামিলা পাকাই। কি কোন খালা, জামিলা নামের অর্থ সুন্দর। এইটা তো ইসলামিক নাম। এখন আর কি হইব, সবই শেষ। তা তোমার পায়ের ব্যথা সারছে? শুনছি ভাই সাহেব ট্যাবলেট আইনা দিছে। তার চাইতেও বড় উপকার হয়েছে আপনার দেয়া মলমে। আপনি মেলা ভালো খালা। মতির মা কিছু বলতে গিয়েও ঝোঁক গিলে ফেললো। মনে পড়লো তাকে শিখিয়ে দেওয়া কথাটা। সে কাষ্ট হেসে বলল, হাইসা, হুই না ভালা লাগছে মা। আমি আপনারে জামিলা খালা বইলা ডাকলে কোনো সমস্যা আছে? মতির মা পান খাওয়া দুপাটি হলদে দাঁত বের করে হাসলো। গাল ভরা হাসি ছড়িয়ে বলল, না, কি এসে সমস্যা? ডাইকো, জামিলা যে আমার নাম সেইটাই তো ভুইলা গেছি আমি। এই নাম ধইরা ডাকনের কেউ নাই এই দুনিয়ায় আমার। বেবাক মায়েরা সাফা হইয়া গিয়েছে। মতির মায়ের বুক ছেড়ে একটা হাহাকারের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একটা কথা খালা। হ্যাঁ রাজবউ, ক। এরা আমারে অমন অসুন্দর একটা রুমে থাকতে দিল কেন জানেন? পুরো ঘরে তো কতগুলা রুম। এইটার উত্তর সোজাই। আমি যতটুকু বুঝলাম, তুমি নিচু ঘরের মাইয়া বইলাই মনে হয় এরা তোমার ওই পুরান রুমে থাকতে দিছে। ঠিক হইয়া যাইব মা, সময়ের লগে লগে সব ঠিক হইয়া যাইব। রাজ সব ঠিক কইরা ফেলাইব। পোলাটা মন্দ না। বুঝলাম খালা। এত রাতে সবাই কেমন কথাবার্তা কয় আমার লগে। বাড়ির ঘর তো কিছুই চিনি না। ভাইজানেরা কে কি করে জানিও না। আপনি তো এদের পুরানা লোক খালা, সবই জানেন চেনেন। তাই কইছিলাম কি, আমারে যদি সব চিনায়া বুঝাইয়া দিতেন তাহলে আমার একটু চলতে ফিরতে সুবিধা হইতো।
আচ্ছা মা, দিমুনি। তবে এখন না, এখন ঘরের পরিস্থিতি মারাত্মক হইয়া আছে। কেন খালা? কি জানি, রাজ শহরে চইলা যাওনের আগে তোমার কথা কি জানি কইলো হ্যার মায়ের। তারপর থাইকাই অবস্থা মারাত্মক, বেগতিক। আগুনে ঘি ঢাইলা যেমন হয়, হাই তেমন। মতির মা আর কিছু বলতে পারল না, তার ডাক পড়ল। বরকত কতগুলো নারকেলের শাখা ও শুকনো ডালপালা এনে একপাশে জড়ো করলো। কই চাচি, এইটি দেখা লও। খাড়া বরকত, আইতাছি। কই রাখতেছস তুই? রসুই ঘরের চালার নিচে। শিখা বলল, খালা আপনি কাম করেন, আমি নইলে এখন যাই। আচ্ছা মা, তবে সাবধানে চলাফেরা কইরো। শিখা উঠান ডিঙিয়ে যাওয়ার সময় বরকত তাকে দেখে সালাম দিল। শিখা এই প্রথম দেখলো বরকতকে। কিছুটা বেটে, স্থূলকায় করণ, গায়ের রং কালো, ব্যবহার বেশ নম্র, গৃহকার্যে পটু, পরিশ্রমী ছেলে, দেখলেই বোঝা যায়। আপনার নাম বরকত? তালুকদার পরিবারের সবাই বরকত ছেলেটাকে তুই তোঙারি করে, ঝাড়ি ছুরি দিয়ে কথা বলে, অথচ এত সুন্দর নতুন বউ তাকে আপনি বলে সম্বোধন করছে। ভেবেই বরকতের চোখের কোণটা চিকচিক করে উঠল, আপ্লুত হলো বেশ। নিজেকে এখন আর আরশোলার ন্যায় ক্ষুদ্র পোকা মনে হয় না তার, সত্যি মানুষ বলে মনে হচ্ছে। সুন্দর নাম। কে রাখলো? মায় কইছে আমার নানি রাখছে এই নাম। আমারে দিয়া সব কামে নাকি বরকত হইব। এর লইগা এই টাইপার সব কাম আমারে দিয়াই করাই সবাই। আমারও করতে বেশ ভালোই লাগে। আপনার কোন গ্রাম বরকত ভাই? চরে। ভাবি সাহেব? আচ্ছা, বলে শিখা চলে গেল। সে ভাবলো তার নিজের একটা ভাই থাকলে হয়তো আজ বরকতের বয়সী হতো। বরকত শিখাকে বেশি কিছু বলতেও চেয়েও পারল না। পরে যদি অন্যদের মতো তাকে ভুল বোঝে শিখা, নয়তো শিখার খুব প্রশংসা করতে ইচ্ছে করলো তার, যেন তার কত আপন এই নতুন বউটি। সেদিন বিকেলে মতির মা সবাইকে একসঙ্গে জড়ো করলো আগের মতো। বাঁশঝাড়ের নিচে গিয়ে দাঁড়ালো। এই নিরিবিলি স্থানটায় তার বেশ পছন্দ। বাঁশঝাড় নিয়ে কথিত ভয়ের কেচ্চা কাহিনী আছে বলে সহজে কেউ এই ধারটায় আসে না। পুরানা বউ ঝিয়েরা, ছোট বড় ছেলেমেয়েরাও ভয় ততষ্ট থাকে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার মেয়ে জোছনা, পাশে আছে বাদশাহ, এদিকে বরকত আর ফুলবানু। সে তাদের বলল, হন গো, ঘরে তো একজন আরেকজনের পিছনে আঠার মতন লাইগা থাকে, ওইটার লগে তোরাও মিঠাই দিতে ভুল করস না। রাজের বউ দিল পরিষ্কার, অল্প বয়সী মাইয়া। বরকতের রাজ ভাই বইলা ডাকলো, কি সুন্দর কইরা কথা বললো। সুন্দরী আবার তালুকদার ঘরের বউ বইলা, কোনো দেমাক নাই তার মাঝে। তোরা কেউ হ্যার বিপক্ষে যাস না, হ্যাঁ তোগো লগে ভালা চলে, তোরাও হ্যার ইজ্জত দিয়া চলবি, এই হইল আমার কথা। এরা কেউ হ্যার কোনো ক্ষতি করতে চাইলে তোরা জানতে পারলে মোরে জানাইবি, এই হইল বিষয়। আমার চুলে এমনে এমনে পাক ধরে নাই, মানুষ চিনি আমি। এই মাইয়ারে দিয়া সামনের দিকে আমাগো সবারই লাভ ছাড়া লোকসান হইব না, মনে রাখিস। মতির মায়ের অনুরোধ ওরা প্রত্যেকে কায়মনোবাক্যে মেনে নিল প্রফুল্ল চিত্তে। কই গো বুবু, সবাই কই? তার পরের দিন সকালে গলা খাকারে দিয়ে তালুকদার ঘরের প্রবেশ করলো এক অল্প বয়সী পুরুষ লোক। কে? হাসু মামা? কতদিন পরে এলেন বোনের বাড়ি? গলা বাড়িয়ে বলল আদুরি। বাইরে থেকে সুমনা বলল, কে আইসে রে ঘরে? বাদশাহ দেখে এসে জানালো, হ্যাঁ গো, ফাটা হাসু মামা আইসে। যোজনা ফিক করে হেসে উঠল, বলল, ফাটা হাসু আবার কেমন নাম? তার মা বলল, হ্যাঁ বেটার নাম হাসেম, ভাবি সৎ ছোট ভাই। আমি চিনি আনারে, সবাই আদর কইরা হাসু বইলা ডাকে তারে। একদিন হার চান্দির উপরে গাছ থেকে জানু নাইরেল পইরা গেছে, চান্দি ফাইটা গেছে, 12টা সেলাই দাউন লাগছে। তারপর থেকেই এর নাম হয়েছে ফাইটা হাসু। মইরা জাউনের কথা, কিন্তু কেমনা যে বাঁচলো আমার মাথায় ধরে না। হেরে কয় খোদার কুদরতি। সুফিয়া বিবি ভাইয়ের গলা শুনে আহ্লাদে গদ হয়ে গেল। ভাইকে গলা জড়িয়ে ধরল, বলল, বাপের বাড়ির নিশানা তুই,
আহোস খবর নিতে? বয় বয়, বরকতরে দিয়া শ্বাসওয়ালা ডাব পাড়াইতেছি। বুবু, শ্বাস খামু না, কচি ডাবের পানি খামু। আচ্ছা, আমার ভাইরে যেমন স্বাদ তেমনই দিতাছি। শুনলাম রাজ নাকি বিয়া করলো। বাকি সব শুনলাম বাড়িতে আইসা। এখন বউ দেখতে আইলাম। এই যে দেখো, বউয়ের জন্য সোনালি চেনের ঘড়িটি উপহার আনলাম। শিকো 5 ঘড়ি বুঝান, এখনকার বাজারে এটার কাটতি রমরমা। সুফিয়া বিবি ছো মেরে হাসুর হাত থেকে ঘড়িটি ছিনিয়ে নিল, তেজি স্বরে বলল, সব হুনলে এটা আনলি কেন? ওই 2 পয়সার মাইয়ার লইগা? সুফিয়ার হাত থেকে ঘড়িটি ফের হাসু নিজের হাতে নিয়ে নিল। আহ বুবু, সে তো কেন, যতই হোক এখন সে আমাগো রাজের বউ। আমারে সালাম দিলে সালামি দিমু না? রাত শুনলেও খুশি হইব। কই বউরে ডাকো দেখি। জিরান দে, আস্তে ধীরে দেহিস নবাব জাদিরে। হাসু নামধারী হাসেম ডাব পিঠা আরো এটা সেটা খেলো। জমিদার বোন বলে কথা। ভাবি, আপনারই খালাম্মার রুমে ডাকতাছে, তার ভাই আসছে, বলল স্বল্পভাষী ফুলবানো। শিখা বিলম্ব না করে শাড়ির আঁচল মাথায় টেনে ছন্দ পায়ে হেঁটে গেল শ্বশুর বাড়ির শয়নকক্ষে। দেখল সুফিয়া, আদুরি ও অপরিচিত একজন পুরুষ বসে খোশ মেজাজে গল্প করছে। আসসালামু আলাইকুম। শিখা মুখে সালাম দিল। সুফিয়া বিবি তিরিক্ষি গলায় বলল, তোমার দুলা ভাই লাগেনি? হ্যাঁ, মুখে সালাম দিলা যে, পা ধইরা কদম বসি করো। তোমার মামা শ্বশুর হাসেম আমার সোডা ভাই, বিয়ার সময় কামের ঝামেলায় আইতে পারে নাই, শহরে থাইকা। শিখা তাড়াহুড়ো করে হাসেমের পা ছুঁয়ে সালাম দিল। হাসেম শিখার 2 হাত ধরে দাঁড় করিয়ে নিল, নিজের পাশে বসালো। অদ্ভুত চোখে শিখার আপাত মস্তকে নজর বুলিয়ে নিল 2 শিখার নিচু মাথায় নম্রভাবে বসে আছে। সে আদুরি ও সুফিয়ার দিকে চেয়ে বলল, মাশাআল্লাহ, চয়েস আছে মিয়া ভাইয়ের, এত কষি একখান মেয়ে রাজের বউ, আলহামদুলিল্লাহ। সে ঘড়ির প্যাকেটটি শিখার হাতে গুজে দিয়ে বলল, নাও তোমার সালামি উপহার। শিখা নিতে চাচ্ছে না। আদুরি বলল, বড়রা কিছু দিলে নিতে হয়, নাও। শিখা ঘড়িটি এবার রাখলো। নাম কি তোমার? জি, শিখা। পুরো নাম কি? আয়েশা আক্তার শিখা। সুফিয়া বলে উঠল, তোর এত দরকার আছে ওর নাম দিয়া? তোর কি কাম? বুবু, তোমার কাম থাকলে যাও, আমি নতুন বউয়ের সাথে একটু আলাপ সালাপ করি, তার বাপের বাড়ির গল্প শুনি। বউ, তুমি চইলে যাও, হাসু 2 দিন থাকবো, দেখা সাক্ষাৎ হইব। বছর বাদে আইলো বইনের বাড়ি, 2 দিন না বেড়াইলে পোষায় না আমার ভাইয়ের। শিখাকে আদেশ করে বললেন সুফিয়া। শিখা তাড়াতাড়ি উঠে চলে যায়। আদুরি বলল, মামা, তার কাছে কি শুনবেন? সে তো বানিয়ে বানিয়ে কাল গল্প করবে বাবার বাড়ি, আমাদের কাছেই শুনেন তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার কথা। হাসেম অন্যমনস্ক হয়ে আছে। সুফিয়ার কথায় সম্বিত ফিরে পায়। সুফিয়া নাক সিটকে তাচ্ছিল্য করে বলে, শিখার বাবার বাড়ির কথা জানতে চাইলো। হাসেম অন্যমনস্ক হয়ে আছে। সুফিয়ার কথায় সম্বিত ফিরে পায়। সুফিয়া নাক সিটকে তুচ্ছ তাচ্ছিল্য করে শিখার বাবার বাড়ির কথা জানালো তার ভাইকে। হাসেম গোপনে বেশ লালসার চিত্তে ভাবল, অল্প বয়সী আলাভোলা ভীতু মেয়ে, এই ঘরের রাজ আর মিয়া ভাই ছাড়া তাকে কেউ পছন্দ করে না। বাপের বাড়িতে বাপ নাই, ভাই নাই, পায়ের তলার মাটি খুবই দুর্বল, তার পক্ষ নিয়ে প্রতিবাদ করার মতো কেউ নেই। রাজ থাকে শহরে, এত বড় ঘরে রাতে সবাই আত্মরা হইতা ঘুমায়, এমন সুযোগ জীবনে আর কবে আসবো কে জানে। বাকির নামে ফাঁকি, ভবিষ্যতে কি হইব তা ভাইবা বর্তমানে সুখ হইতে নিজের বঞ্চিত করা হইব বোকামি। এই বোকামি আজ কিছুতেই করা যাইব না। সেই দিন রাতে শিখা কিছুক্ষণ পড়াশোনা করলো, পৌরনীতির কিছু প্রশ্ন নোট করলো নোট খাতায়। তার রুমে কেউ দরকার না হলে আসে না, তাই পড়ার বিষয় এখনো সবার অজানা। এখানে তাকে সবার সঙ্গে ডাইনিং টেবিলে খেতে ডাকা হয় না। কাজের লোক দিয়ে রিফিউজি বা আশ্রিত পথিকদের মতো তাকে থালা ভরে ভাত দিয়ে আসে। শিখা তাই সন্তুষ্ট হয়ে মনে ব্যথা পেলেও খেয়ে নেয়।
রাত্রে প্রায় দ্বিপ্রহরের সূচনা হলো। রাজকে গভীরভাবে মনে পড়ছে শিখার। রোজ নিশীথেই এমন হয়, তার কিশোরী মন বড় আনমনা হয়ে ওঠে। রাজের ঠোঁটের একটু নিবিড় ছোঁয়াতেই সে ভেঙে চুরে গুড়িয়ে গিয়েছে। আনমনা থাকে দিবানিশি। রাজ তার কাছে অচিনপুরের রাজকুমারের মতো। টকবগিয়ে এলো, রাজকন্যাকে দেখলো অল্পক্ষণ, ভালোবাসা মায়া দিল এক দরিয়া, আবার চলেও গেল দেশান্তরী হয়ে। কবে ফিরবে, কবে যে দর্শন হবে তাদের, তা অচিন্তনীয়। শিখা ঘুম জড়ানো চোখে নেড়ে ছেড়ে রাজের দেয়া প্রীতি উপহারের হীরের আংটিটা দেখছে। চাঁদের ন্যায় কি অপরূপ দ্রুতি ছড়াচ্ছে আংটিটা। শিখার মনে হচ্ছে আংটিটার সঙ্গে তার সরু লম্বা 5টি আঙুলও জলজল করছে যেন। সে নিঃশব্দে আপন মনে মিটিমিটি হাসলো। হঠাৎই দরজায় টোকা পড়ল। শিখা শুনতে পেল না। ফের টোকা পড়ল, আর একটু শব্দ করে। শিখা ধর্মড়িয়ে উঠে গেল। কে? শিখা দরজা খুলছে না, দাঁড়িয়ে আছে। আবারও টোকা পড়ল। কে? কথা কন। শিখা, আমি তোমার মামা, একটু একটু দরকার ছিল, দরজাটা খোলো। মামা শ্বশুর প্রীতা সমতুল্য, না খুললে বোধহয় বেয়াদবি হয়। তাই নবরা বধূটি দরজা খুলে দিল। হাসেম ভিতরে ঢুকে পড়ল, চোরের মতো ফিসফিস করে বলল, ঘুম আসতেছে না, তাই ভাবলাম শিখা ঘুমিয়ে গেল কিনা একটু দেখি, আর ঘড়ি পছন্দ হয়েছে কিনা একটু জেনে আসি। হ্যাঁ মামা, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। শিখা প্রায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হাসেম বলল, কই ঘড়িটা হাতে দাও দেখি, কেমন লাগে। বলে শিখার হাতটা টেনে ধরলো। শিখা তার দিকে চাইলো, দেখলো তার 2 চোখ রক্ত যাওয়ার মতো লাল হয়ে আছে। কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। বুঝলো এ ব্যাটা মনে হয় তারই খাইছে। এইসব খাইলে হুঁশ জ্ঞান কিছুই থাকে না। শিখা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। মামা, আপনি যান এখন, দিনে ঘড়ি দেখবেন। কিন্তু হাসেম কিছুতেই বের হলো না। দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। শিখা ভীত সন্ত্রস্ত হয়ে করুণ গলায় আম্মাগো বলে চিৎকার দিল। মাঝরাতে 4 দেওয়াল ভেদ করে শিখার আত্মচিৎকার কারোর কানেই পৌঁছালো না। কেবল অশরীরী আত্মার মতো শিখার সেই নৈরাশ্যবাদী চিৎকার দেওয়ালেই ঘুরল প্রতিধ্বনি হয়ে। হাসু ঘাবড়ালো না এতে, বরং বিরক্তিকর উদ্রেক হলো তার। শিকারির ফাঁদে পাখি না আটকা পড়লে শিকারি উত্তেজিত হওয়াই বাঞ্ছনীয়। তার ধারণা ছিল শিখা একটুকুন একটা মেয়ে, ভয়ে নীরব থাকবে। সে দরজার সামনে দাঁড়িয়ে থেকে কর্কশ স্বরে বলল, থামো, তোমার চাইতে দেখি তোমার গলার স্বর অনেক লম্বা। আমি দরজা দিলাম এজন্যই। আজ বুবুর কথা শুনে মনে হইল তোমারে এরা কেউ দেখতে পারে না, তাই আমি মামা হিসেবে তোমার ভালোর জন্যই কিছু পরামর্শ উপদেশ দিতে আসলাম, যেন তোমার মঙ্গল হয়। দিন তো সবারই থাকে, সুযোগ হইবা না। দেয়াল ঠেসে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, কাছে আইসো, আস্তে করে সব বলি। কি করবা, কেমনে চলবা, দেওয়ালেরও কান আছে। শিখা মৃগী রুগীর ন্যায় ঠকঠক করে কাঁপছে। ভেবে কুল পাচ্ছে না কি করবে। কোন রুমে কে ঘুমায় সেটাও সে জানে না, আর জানলেও এই ঘোর নিশীথে কাজ হবে না। সবাই অর্ধমৃত হয়ে রয়েছে। তারা উঠতে উঠতে হাসু তার সঙ্গে কোনো বড় নোংরামি করে ফেলতে পারে। তাই সে ঘর থেকেই বেরিয়ে যাবে ঠিক করলো মনে মনে। হাসুর কথা তার বিশ্বাস হচ্ছে না। দিনেই এসব বলা যেত। সে ভীতু হতে পারে, কিন্তু অতটা বোকা নয় সে। স্কুল পড়ুয়া মেয়ে সে। ভালো মন্দের তফাৎ বিচার করার ন্যূনতম জ্ঞান বুদ্ধিও তার রয়েছে। মামা, দরজার সামনে থেকে সইরা যান কইছি, আমি বাইরে যামু। হাসু সইরা গেল দরজা থেকে। শিখা দরজা খুলতে গেলে সে পেছন থেকে শিখার সরু কোমরটা এক হাতে পেঁচিয়ে ধরল, আর এক হাত দিয়ে শিখার মুখটা চেপে ধরল। বিছানায় চিত হয়ে শুইয়ে দিল। শিখার 2 পা ঝুলে আছে খাটের নিচে, নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না কিছুতেই। শিখা নিচল অঙ্গে হাসু হাতের খেলায় মেতে উঠল। শিখা তার এক পা দিয়ে কষে হাসুর অন্ডকোষ বরাবর লাথি মেরে বসল। হাসু ওহ বলে কুকিয়ে উঠল তীব্র যন্ত্রণায়। সে বসে পড়ল খানিকটা সরে গিয়ে। সেই সুযোগেই শিখার রুম থেকে বের হয়ে গেল। প্রায় দৌড়ে ঘরের পিছনের দরজা খুলে চলে গেল উঠানের মাঝে। সামনের দরজা দিয়ে সে চাইলে বের হতে পারতো না। লোহার গেটে বড় লোহার একটা তালা মারা থাকে। চাবি কোথায় কার কাছে থাকে তাও সে জানে না। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে
হন্তদন্ত হয়ে একটি আম গাছের আড়ালে লুকিয়ে পড়ল সে। বক্ষ দুরু দুরু করে কাঁপছে। আবছা আলোয় দেখলো মাটিতে একটা গাছের ডাল পড়ে আছে। সে শক্তপোক্ত ডালটি হাতে নিল। হাসু শশব ব্যস্ত হয়ে উঠানে ছুটে এলো। খ্যাপাটে ক্ষুধার্ত কুকুরের ন্যায় শিখাকে তল্লাশি করছে সব পাশে। খানিক বাদে শিখা তার গা ঘেঁষে হাসুর উপস্থিতি টের পেল। সে পেছন হতে ডালটা তুলে সজোরে হাসুর মাথায় আঘাত করলো। লালসায় ব্যর্থ হওয়া অসফল হাসু মাটিতে কাত হয়ে পড়ে গেল। শিখা দৌড়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এলোমেলো পায়ে এসে নিজের রুমের দরজার ছিটকিনিটা আটকিয়ে দিল। কোনো টু শব্দটি করল না। অনবরত কাঁপছে, প্রচন্ড ঝড়ে তাল পাতার কাঁপার মতো। তার হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে। মেঝেতে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসলো, দুই হাঁটু ভাঁজ করে। ডুক করে কেঁদে উঠল। আম্মা গো, ও আম্মা, আমারে কই বিয়া দিলা? বিয়ার দিন থেকে দেখতাছি এদের নির্দয়তা। এইখানে বাসন চাইবো না আম্মা। আমি আজ এখন খুব ডরাইছি আম্মা। আমারে নিয়া যাও তোমার কাছে। আমার ভালো খাওন, ভালো পিন্দন চাই না। আমাগো বাড়িতে শাক পাতা আর সুটকি দিয়া ভাত খাইলেও অনেক ভালো ছিলাম গো আম্মা। আমি পড়ালেখা করমু, আমার আব্বার স্বপ্ন পূরণ করমু, অনেক বড় হমু, মানুষের উপকার করমু। সংসার আমার লাগবো না আম্মা। ষোড়শে শিখার বিলাপের মিহি স্বরের কান্না কেউ যেন শুনতে পেল না। রাতের নৈশব্দতায় সেই আঁখি ভেজা কান্না মিলিয়ে গেল বাতাসের মতো। সবাই বেঘরে ঘুমাচ্ছে সুখ স্বপ্ন দেখতে দেখতে। কাঁদতে কাঁদতে শিখার হেঁচকি উঠে গেল। আধ গ্লাস পানি খেয়ে নিল। এই পানিটুকু সে রাতের জন্য রুমে এনে রাখে, নয়তো পিপাসায় গলা শুকিয়ে গেলেও এদের এখানে পানি পায় না সে। ডাইনিং টেবিলে তার রুম থেকে অনেকটাই দূরে, কেননা রাতের অন্ধকারে সেখানে পানি খেতে গেলে আবার কোন অঘটন ঘটে আর তার উপর অত্যাচার নেমে আসে। শিখা বিছানার উপরে উঠে গেল। নিচে ঠান্ডা লাগছে। চিন্তা করছে হাসু লোকটা কি ওইভাবেই পড়ে আছে? কই, দরজায় তো কারোর আওয়াজ শোনা যাচ্ছে না। শিখা ভীরু দুটো আঁখিতে ঝিমুনি নেমে এলো। একসময় তলিয়ে গেল গভীর ঘুমে। হেমন্তের শিশির ভেজা ভোর। সেই ভোরের আকাশে হালকা কুয়াশা, প্রকৃতিতে মৃদু শীতের আমেজ। ফুলবানু ও বাদশা পাশাপাশি বসে আছে একটা শিমুল গাছের গোড়ায়। এটা তালুকদার বাড়ির জঙ্গলের শেষ সীমানা। ওরা তাদের গৃহভৃত্য, তাই প্রভাত কালেই উঠে পড়তে হয় তাদের প্রত্যেককে। নিদ্রা না ফুরালেও উঠতে হয়। ফুলবানু ও বাদশাহ গাছগাছালির নানা কাজের ছুতোয় ভোর ও সন্ধ্যায় এই দিকটায় চলে আসে। দুজনের ক্ষণকাল বসে প্রণয় আলাপ করে। হাস্যরসের খুনসুটিতে মেতে ওঠে শিশুর মতো। তারা দুজন এই স্থানটির নাম দিয়েছে প্রেমকুঞ্জ। ওদের প্রণয়ের সময়কাল 1 বছর। শিশির ভেজা সবুজ ঘাসের উপরে জুতোর তলা ডলতে ডলতে ফুলবানু বাচ্চামো গলায় বাদশাকে বলল, বাদশা ভাই, আমারে ফুল আয়না দেন না। কোন ফুল? কোন ফুল মানে? চোখের সামনে কোন ফুল দেখা যাইতেছে? ও বুঝছি, কামিনী ফুল। বয়, আনতাছি। বাদশা কিছু শুভ্র রাঙা কামিনী ফুল ছিঁড়ে আনলো নিজের 2 হাত ভরে, এনে ঢেলে দিল ফুলবানুর ওন্নার কোঁচায়। ফুলবানু কিছু ফুল নাকে চেপে ধরল। বনের উদাসী পাখির মতো ঠায় চেয়ে রইল কুয়াশায় জড়াজড়ি করে থাকা দুটো গাছের দিকে। বলল, ফুলের খুশবু আমার কি যে ভালো লাগে বাদশা ভাই। আমার আগে থেকেই শখ, ফুল ভালোবাসা ছেলের লয়কেই যেন আমার বিয়া হয়। আমি একটা ফুল বাগান করবো, তার বাড়িতে যাইয়া অবসর হইলে ফুলের বাগানে বইসা থাকবো। ফুলবানু অনুভূতি যত্নের সাথে গুরুত্ব দিল বাদশা। সে কামিনী ফুলগুলোর মাঝ থেকে কয়েকটি ফুল লাগিয়ে দিল ফুলবানুর খোপায়। গুজে দিতে দিতে আপ্লুত স্বরে বলল, তোর নাম এই লইগাই ফুলবানু, ফুল তোর চুলে শোভা পায়। আমার না ভারী ডর করে গো বাদশা ভাই। কেন ডর করে কেন ফুল? তালুকদার ঘরে প্রেম প্রীতি নিষিদ্ধ। যদি আমরা 2 জন ধরা খাইয়া যাই, মায়েরা ফালাইব। ফুলবানুর এক হাত বুকের মাঝে চেপে ধরে বাদশা বলল, আমাকেও ভালোবাসা হইল পিওর লাভ, লায়লা মজলুর মতন। দেহ আলাদা হইলেও অন্তর আলাদা করণ যাইব না ফুল।
ফুল আর বাদশার অন্তর একসঙ্গে মিশে আছে লবণ পানির মতো। আমরা যেই সাবধান হইয়া চলি ধরা খাওয়ানোর সুযোগ নাই। আমরা তো প্রেম করি এই বাগানে আর জঙ্গলে আইসা। সত্যি কইছেন বাদশা ভাই। এই গাছ লতা পাতা ফুল পাখি কীট পতঙ্গ আমাগো প্রেমের সাক্ষী। বিয়ার সময় হ্যাগরের দাওয়াত দিতে হইব। খিলখিল করে হাসিতে বাদশার গায়ে লুটিয়ে পড়ল ফুলবানু। হয়েছে আমার কটকটির মা, ল যাই, আলো ফুইটা যাইতেছে, সবাই উঠা গেছে এইবার। তুই নারকেলগুলা জুড়িতে লয়গা, আমি সুপারি নিতাছি। তারা দুজন উঠে যায়। সেই দিনের রোমাঞ্চের রীতি ঘটিয়ে কয়েক পা এগিয়ে এলেই ফুলবানু বিস্ফোরিত গলায় বলল, ওহ আল্লাহ গো, ওই দেখুন এটা কি? বাদশা পা চালিয়ে যায়। ফুলবানু থরথর করে কাঁপতে থাকে। ফাটা হাসু মামা না বাদশা ভাই? বাদশার মুখ দিয়ে রা সরে না। ফুলবানু হাউ খাউ করতে করতে বাড়ির অন্দরমহলে ছুটে যায়। সঙ্গে নিয়ে আসে সব্বাইকে। কিছু লাল জংলি পিঁপড়ার মৃতের শরীরের আবাদে বিচরণ করছে, জমে শক্ত হয়ে আছে। কয়েকজন মিলে ধরাধরি করে সামনের উঠানে এনে একটি পাটিতে হাসুকে রাখলো। সুফিয়া বিবি ছুটে এসে ভাইয়ের গায়ের উপর আছড়ে পড়ল। আহাজারি করে কান্না করছে সৎ ভাইয়ের মৃতদেহ দেখে। বড় তালুকদারের শালার লাশ পাওয়া গেল তাদের জঙ্গলে। এই এক দোকান করে এ খবর চাউর হতে কালক্ষেপণ হলো না। উঠানে জনস্রোতের মতো উৎসুক মানুষের ঢল বাড়িতে লাগলো ক্রমশ। হই চই কানাঘুষা আরম্ভ হলো। কে মরল? কেন মারলো তাকে? কোনো মানুষ নাকি জিন ভূতে মারলো? তালুকদার পরিবারের সবাই স্তম্ভিত। এমন নৃশংস ঘটনা তাদের পরিবারে এই প্রথম ঘটল। ঘরের বাইরে হুলুস তুলুস অবস্থা শুরু হলো, সঙ্গে তুমুল চিৎকার চেঁচামেচি। শিখা আওয়াজ শুনতে পেয়ে শোয়া থেকে গড়িয়ে বিছানা হতে নেমে গেল। অজানা আশঙ্কায় ততষ্ট হয়ে গেল সে। অবিন্যস্ত শাড়ির কুচি ও আঁচলটা ঠিক করে জানালাটা মেলে দিল। তাকে থাকতে দেওয়া রুমটিতে মাত্র একটি জানালা রয়েছে। রুমটি ছোট হলেও জানলাটি আয়তনে ও প্রস্থে দালানের বাকি সব জানলার মতোই বড়। সে বাইরে এক ঝলক তাকালো, দেখলো ঘরের পিছনের এই পাশটায় অন্য সময়ের মতোই ফাঁকা। তার মানে কোলাহল সামনের দিকে হচ্ছে। শিখা তার রুমের কাঠের দরজার হাতাটি খুলতে যাবে, তখনই তার কাঁধ স্পর্শ করে কিছু একটা মেঝেতে পড়ল। সে সামান্য ব্যথা পেল, তবে ওটা সহ্যনীয়। চোখের কোণে সীমাহীন বিরক্তি ভাব ফুটে উঠল। শিখা দরজা থেকে হাত সরিয়ে নিল, ঝুঁকে সেটা তুলল। সাদা পলিব্যাগ দিয়ে পেঁচানো ছোট্ট একটি ভাঙা ইটের টুকরো। পলিব্যাগ ছিঁড়ে নিল। ভেতর থেকে আবিষ্কার হলো সাদা কাগজের একটি চিরকুট। তাতে লেখা রয়েছে, শিখা, তোমার জানালা খোলার অপেক্ষাতেই ছিলাম। দূর হতে ছুঁড়ে মারার জন্য ইটের টুকরো ব্যবহার করতে হলো। কাল রাতের ঘটনা আবেগে পড়ে দ্বিতীয় কাউকে আবার যেন বলতে চেও না। জেনে রেখো, তাতে তুমিই বিপদে পড়ে যাবে, বাঁচার পথ খুঁজে পাবে না। অন্যদের মতো তুমিও হঠাৎ সোনার মতো করেই দুঃখ প্রকাশ করবে। এটি তোমার চেনা শুভাকাঙ্ক্ষী। শিখা গুরুত্ব সহকারে বার তিনেক পড়ল চিরকুটটি। সাবধান বাণীগুলো তার খুব পছন্দ হলো। বারবার পড়ায় মুখস্থ হয়ে গেল। বালিশের নিচে রেখে দিল সযত্নে। জানালায় গিয়ে যতদূর যায় দৃষ্টি মেলে দিল, কিন্তু কোথাও কেউ নেই, নেই কোনো মানুষের অস্তিত্ব। শিখা স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বের হলো। সামনের দরজায় গিয়ে পা রাখলো মাথা ঢেকে। তার কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হয়নি, করতে চায়ও না সে। সেই এই পরিবারে কেউ আজ পর্যন্ত প্রয়োজন ছাড়া তার সঙ্গে যেচে আন্তরিক হয়ে কথা পর্যন্ত বলেনি কোনোদিন, আর হয়তো পরেও বলবে না। গরিব ঘরের মেয়ের সঙ্গে কথা বললে তাদের জাত খোয়াবে নাকি? তার সঙ্গে শুধু কাজ করা লোকগুলোই এগিয়ে কথা বলে, কারণ তারাও তাদের একই শ্রেণী। যোজনা তাকে দেখেই কণ্ঠকে খাদে নামিয়ে পড়ল। ভাবি, উঠছেন নি? এইদিকে তো তুলকালাম কাঞ্জ। ফাটা হাসুর লাশ পাওয়া গেল বাড়ির পিছনের জঙ্গলে। ভাবি, আমার মনে হয় সে কোনো না আকাম করতে ওইখানে গেছে, আর ভূতে অমনি ঘাড় মটকাই দিছে। কি আকাম হইতে পারে? অস্ফুট স্বরে জানতে চাইল শিখা। ভাবি হাতে নেশার বোতল খায়, ডাইল খায়, এইটা ফুলবানু আমারে কইছে। কার এত ঠেকা পড়ছে? হাতের মতন মানুষের মায়েরা জেলের ভাত খাওনের। আপনি নতুন বউ, উঠানের দিকে যাইন না,
খয়ের ভিতরেই থাকেন? শিখা নির্বিকার। একাধিক প্রশ্ন বানে তার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। হায় খোদা, দয়া করুন। সামান্য একটা ডালের আঘাতে একজন পুরুষ মরে গেল, কিন্তু অত দূরে নির্জন জঙ্গলে তার মৃতদেহ কিভাবে গেল? আর চিরকুট দেয়া সেই আড়ালের ব্যক্তিটি বা কে? সে কিভাবে রাতের বিষয় জানলো? কি হচ্ছে এই বাড়িতে এসব? এ তো দেখি সবই রহস্য আর ধূম্রচালের খেলা। শান্তি কোথায় এই বাড়িতে? ঘরের ভিতরে কেউ নেই তেমন, সবাই ঘরের দাবায় বা উঠানে। শিখা ত্রস্ত পায়ে নিজের রুমে গেল, দরজাটা বন্ধ করে দিল। বালিশের নিচ হতে চিরকুটটা বের করে আবার বার দুয়েক পড়ল। খানিক সময়ে কিছু একটা চিন্তা করে ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। মুঠিতে ধরে রাখলো ভালো করে। জানালায় গা ঘেঁষে দাঁড়িয়ে বাইরে এদিক সেদিক দৃষ্টি ঘোরালো। যদি সেই চেনা আগন্তুকের দেখা মেলে? না, কোনো মানুষের চিহ্নটুকুই নেই। শিখার ক্ষীণ আশাটুকুও শূন্যতায় পৌঁছে গেল। দরজা খুলে সাবধানী হয়ে নলকূপে চলে গেল। পাইপের মুখে সেগুলো রেখে ভরা বালতির সব পানি কর কর করে ঢেলে চলে গেল চিরকুটে সব ছেঁড়া টুকরোগুলো। শিখা মুখ দিয়ে শ্বাস ফেলার ভঙ্গি করল। ফিরে গিয়ে ঘরের সামনের দরজায় লোহার গেটের এক পাশ হয়ে দাঁড়িয়ে রইল মাথা ঢেকে। নিজের রুমে খাপটি মেরে বসে থাকাটা বেমানান দেখায় এই সময়। যেমনই হোক, এটা একটা উটকো বিপদ হয়ে গেল তালুকদার পরিবারের জন্য। শিখা সবার কথা শুনতে পাচ্ছে। ছোট তালুকদার অর্থাৎ শিখার চাচা শ্বশুর খয়রুল তালুকদার বড় ভাই জয়নুল তালুকদারকে বলছে, মিয়া ভাই, লাশ মাটির উপরে বেশি সময় রাখন ঠিক হইব না। তারে তার বাড়িতে নেওয়ার বন্দোবস্ত করতে হইব। হ্যাঁ, তাদের বাড়িতে খবর নিয়া বাচ্চা গেছে, আর অ্যাম্বুলেন্স আনতে লোক পাঠাইছে রাশেদ। একটু পর অ্যাম্বুলেন্স চলে এলো। সবাই চাদরে ঢাকা ফাটা হাসুকে অ্যাম্বুলেন্সে তুলতে গেল। তখনই এক পাশে মাটির উপরে বসে থাকা সুফিয়া বিবি গলা ঝাঁকিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, খবরদার কইছি, কেউ এখন আমার ভাইয়ের গাড়িতে তোলার চেষ্টা করব না। কল্লা ফালাই দেবো। 1 বছর বাদে আমার ভাই বোনের বাড়িতে আইছিল জীবন দেওয়ানোর লইকা। আমি থানায় লোক পাঠাইছি, পুলিশ নিয়ে আসতেছে। পুলিশে তদন্ত কইরা কৌক আগে কেমনে মরলো আমার ভাই। সবাই থেমে গেল। জয়নুলও তাদের ইশারা দিয়ে থামতে বলল। শিখার আত্মারাম খাঁচা ছেড়ে পালাবার পথ খুঁজছে। না জানে কি হবে এবার। একটু পর সীমন্ত 3 জন পুলিশ নিয়ে এলো। শিখা সীমন্তকে দেখে তপ্তা খেলো। এ খবর পেল কেমনে? মনে হয় লোক পাঠাইছে হ্যাগো বাড়ি। তাইলে এদের বাড়ি মনে হয় বেশি দূরে হইব না। বাদশাও এসে পড়ল। তার সঙ্গে সুফিয়া বিবির বাবার বাড়ির 2-4 জন পুরুষও দেখা গেল। উঠান ভর্তি শত শত মানুষের জটলা। একজন পুলিশ কর্মকর্তা হাসুর গায়ের উপর থেকে চাদরটি সরিয়ে নিল। তারা 3 জন সূক্ষ্ম চোখে হাসুর আপাত মস্তক পর্যবেক্ষণ করে দেখল। সুফিয়া বিবি তীর্থের কাকের মতো তাদের মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় রয়েছেন। তারপর পুলিশ কনস্টেবল 2 জন বলল, যেখানে লাশ পাওয়া গিয়েছে সেখানে একটু নিয়ে চলুন তো আমাদের। বাদশা বরকত নিয়ে গেল তাদের। সীমন্তও গেল। সীমান্ত হলো সুফিয়া বিবির অনুগত ভাগিনা, তাই বড় মামির আদেশ তার কাছে শিরোধার্য। যেমন করেই খবর পেয়ে সে ছুটে এলো হাওয়ার বেগে নানার বাড়ি থেকে। তার পুলিশের সঙ্গে সঙ্গেও থাকতে হবে। কেউ কিছু বলে কিনা পুলিশকে তা শোনার জন্য। কাজের লোকেদের আবার বিশ্বাস নেই, এরা দুমুখো সাপের মতো, সব দিকে তাল মিলায়া বাতাস দেয়। পুলিশের পিছনে পিছনে আরো কিছু এই বাড়ি ওই বাড়ির নারী পুরুষ ছেলে মেয়েরাও গেল। সেই স্থানটি পুলিশ সাঁড়াশি অভিযানের মতো করে দেখলো। ফিরে এসে হাসুকে থাকতে দেয়া দোতলা রুমে গেল পুলিশেরা। ঘরের বাকি রুম ও আশপাশ ভালো করে দেখলো। অবশেষে তারা উঠানে এসে দাঁড়ালো। রাশভারী কণ্ঠে পুলিশ কর্মকর্তা বলল, কেউ ওনাকে খুন করেনি। অতিরিক্ত মদ্যপানে তার বমি হলো এবং জ্ঞান হারিয়ে মারা গেল। জঙ্গলের সেখানে বমির নমুনা পাওয়া গিয়েছে। বমি বের হওয়ায় ভাতগুলো কাকপক্ষীরা খেয়ে ফেলছে, কিন্তু ছোপ ছোপ দাগের দেখা মিলছে। সুফিয়া বিবি ক্ষোভ ও অনুযোগের সুরে পড়ল, পুলিশ সাহেব, নেশা করলে রাতের কালে অদূরে যাইব কেন? বাড়িতে কি জায়গার অভাব আছে নাকি তারি খাওয়ানের? হ্যাঁ, আমার ভাইরে কেউ সেখানে নিয়ে মারাইয়া ফেলাইছে। ভালো কইরা তদন্ত করেন কইতাছি।
আমরা তার শরীরের কোথাও কোনো জখম পাইনি, মদের দুর্গন্ধ পেয়েছি তার শরীর থেকে। তবুও সন্দেহভাজন কারণ নাম বলতে পারবেন আপনি? আমরা তাকে না হয় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করব। সুফিয়া বিবি সবার দিকে নজর বুলিয়ে নিলেন একবার, বেদনার্থ স্বরে বললেন, আপনারা চইলা যান, খোদার কাছে আমি নালিশ দিয়া রাখলাম। পুলিশ চলে গেল। হাসুকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। সুফিয়া বিবি বোরকা পরে বের হয়ে গেল। একে একে ঘরের সবাই লাশের সঙ্গে রিস্কা, বেবি ট্যাক্সি নিয়ে চলে গেল। সীমান্তও চলে গেল মামির বাবার বাড়ির বাসার উদ্দেশ্যে। শিখা নিজের রুমে গিয়ে দপ করে বসে পড়ল, জোরে নিঃশ্বাস ফেলল, আল্লাহকে স্মরণ করলো কৃতজ্ঞতার সঙ্গে। সুফিয়া বিবির মতো সেও বিশ্বাস করে কেউ হাসুকে সেখানে নিয়ে মেরে ফেলছে। কোন অলৌকিক কারণে এটা এখন ধামা চাপা পড়ে গিয়েছে হয়তো। শিখা রুম হতে বের হয়ে গেল মতির মাকে খোঁজার উদ্দেশ্যে। দেখলো সে ঘরের ভিতরেই আছে, সুফিয়া বিবির বিছানা ঝাড়ছে নারকেল শলার ঝাড়ু দিয়ে। শিখা রুমের দরজায় দাঁড়ালো, কিচ্ছু বলল না। মতির মা তার উপস্থিতি টের পেল, বিছানা ঝাড়তে ঝাড়তে আহত সুরে বলল, হায় রে রং তামাশার দুনিয়া, কত খেল তুমি দেখাও খোদা গো। বেটা আইলো জিন্দা, গেল মরা। আহারে বইন, হোক সৎ বইন, বইন তো একই বাপের জন্ম দেয়া। রাজের বউ, তুমি কিছু কইবা? খালা, ওনারে মনে হয় সবাই চইলা গেছে। আমারে ঘর বাড়ি সব চিনায় দেন না এই সুযোগে। আরতি সুরে ছোট্ট করে বলল শিখা। ভালো কথা মনে করাইছো গো বউ, এরা কেউ কেউ লাশ মাটি হইলেও চইলা আইব। খাড়াও, আগে এক চক্কর মায়েরা দেখানি কে আছে আর কে নাই ঘরেতে। সসব ব্যস্ত হয়ে মতির মা আড়াল থেকে সব দেখে নিল। শিখা পূর্বের স্থানেই দাঁড়িয়ে রইল। মতির মা ফিরে এসে শিখাকে বলল, আসো আমার লইগে আসো, সব দেখালো। আজকার মতন সুযোগ আর কোনো কালে হয় কিনা কে জানে। ভাবির মন রাখনের লইগা সবাই গেল, নইলে বউয়েরাও যাইতো না। মতির মা হেঁটে হেঁটে শিখাকে ঘরের ভিতর সব রুম দেখাচ্ছে। এইটা তোমার হরির শয়ন ঘর, চিনই। এইটা রাশেদ মানে তোমার বড় ভাসুরের শয়ন ঘর। এটা খালেদ মানে তোমার মাইজা ভাসুরের শয়ন ঘর। আর এইটা হলো আসলাম, তোমার সাজ্জা ভাসুরের শয়ন ঘর। রাশেদ ছাড়া বাকি 3 ভাই শহরের ব্যবসা করে। এইদিকে আসো। এইটা হলো তোমার ননদ আদুরির শয়ন ঘর। এইটা হলো তোমার শৌরের শয়ন ঘর। আর পার্টিশনের ওই পাশে ওইটা হলো চাচা শৌরেরা থাকে। ল যাই। হেরা তো আর কেউ যায় নাই, সবাই মনে হয় ঘরেই আইছে। খালা, ওনাদের সাইড দেখছি, দেখা লাগবো না আর। তাহলে তো ভালোই। হ্যাঁ গো, এক শয়ন ঘরে থাকে সৌর ভাবি, আরেক শয়ন ঘরে থাকে হ্যার মা হারিসা খালা, আর একটায় থাকে ছোট্ট তালুকদার, আরেকটাতে জুবায়ের থাকে। শিখার মনের ভিতর অকলি বিকলি করছে একটা বিষয়। সে আগ্রহকে না দমাতে পেরে জানতে চাইল, ওনার রুমটা কোথায়? কার? রাজ? থাকবো না কেন, তার রুম তো উপরে দোতলায়। এটা দোতলার ঘর না, নিয়া যামু। শিখার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ঘরের ভিতরে সিঁড়ি ডিঙিয়ে শিখাকে নিয়ে মতির মা উপরে চলে গেল। রাজের রুমের সামনে গিয়ে দরজা ঝোলানো তালা ধরে বলল, এইটা রাজের রুম, যাওয়ানোর সময় তালা দিয়া যায় সব সময়। জানলার গ্লাস সরায়া ভিতরে দেখতে পারবা, যাও দেখো। শিখা দরজা অতিক্রম করে কয়েক হাত এগিয়ে যায়। মতির মা এসে থাই গ্লাসের জানালা এক পাশ ঠেলে দেয়। শিখা জেলখানার আসামির মতো জানালার ফাঁক দিয়ে রাজের রুমের ভিতরটা দেখে বিমুগ্ধ নয়নে। ও মা, এত সুন্দর ওনার রুম, কি সাজানো গোছানো, বাগানের মতো। সবই তো আছে রুমে দেখি। সে হতাশ কণ্ঠে মতির মাকে বলে, কি আজগুবি কথা কন্ত খালা, আমরা কি পুরা 2টা বছর ওই পুরান রুমেই থাকতে হইব? সেটা তো জানি না মা। আজবি, স্বামীর রুম রাজগো মতন, বধুর রুম বান্দিগো মতন। ল এদিকে আইসো। শিখা দুঃখ ভরা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল মতির মায়ের পায়ে পায়ে। এইটা হলো হ্যাঁ বৈঠকখানা, এখানে বেশি রাজ আর জুবাইয়ের লোকজন আছে। আর নিচের বৈঠকখানায় হ্যাঁ বাপেরও লোকজন আছে। এইটা হলো অতিথি ঘর, এইটাও অতিথি ঘর।
অতিথিদের লেভেল বুঝা থাকতে দেওয়া হয়। কাল এইটাতেই ছিল হাসু, মরতেই বেটা বাইর হয়েছিল। এইটা হইল টাট্টিখানা, এইখানে গোসল রুম। রাজের রুমের লগেও একটা গোসলখানা আছে। বারান্দায় আসো, বাইরেটায় দেখাই তোমারে। শিখা বৈঠকখানা ও দুটো অতিথি রুম দেখলো ঘুরে ফিরে, ওয়াশরুম শাওয়ার রুমও দেখলো ঢুকে ঢুকে। সামনের বারান্দায় এসে দাঁড়ালো। উপর থেকে চারপাশ দেখতে বেশ লাগছে তার, ছবির মতো সব। মতির মা বলল, ওই যে একটা হাফ টিনের ঘর দেখতেছো, এইটা হইল ধানের গোলা। কানি কানি ধানি জমি আছে তালুকদার গো। বছরে 200 মণ ধান তোলা হয় গোলাতে। তখন চরের থাইকার 10-15 জন কামলা আইসে, তারা কাছারি ঘরে থাকে। ওই যে বাড়ির সামনে একটা ফুল টিনের ঘরের পিছন অংশ দেখা যায়, ওইটাও হাগো কাছারি ঘর। এইখানে সালিশ বিচার হয় মানুষের জায়গা জমি নিয়া। এদের নগদ টাকার চাইতে সম্পদ বেশি, এর লাইগাই তো এহারা তালুকদার। নিচে যাইবা না আরো খাড়াইবা এখানে? না চলেন খালা, নিচে যাই। খালা, এদের মামু যে মরল, ঢাকা খবর দেয়া হয় নাই? এইটা তো আমি জানি না। দুজনে নিচে নেমে যায়, সামনের উঠান ঘুরে পিছনের উঠানে যায়। সেইখানে আমিনা চাচি ও তা মা হারিসা খাতুনও ছিল। মতির মা শিখাকে বলল, ঘরের কামের আমাদের তো চেনই, আমি ফুলবানু, বরকত, বাদশা। দরকার পড়লে আরো 2টা যাইগো হ্যাগো কাজের লোক, তবে সব চাইতে আমি হইলাম পুরান আর বিশ্বস্ত। না গো ছোট ভাবি? হ, এটাই সত্য। আমাগো বাড়িতে মতির মা অনেক বছর ধইরা আছে, এখন নিজের হইয়া গেছে বইলাই যায় এটা, বলল আমিনা বেগম। মতির মা রান্নাঘরে প্রবেশ করলো, গলা হাঁকিয়ে ফুলবানুরে ডেকে বলল, ও ফুল, রাজের বউরে 2টো পুকুর দেখায় আন পার ঘুইরা, বাগিচাও একটু দেখায় দিস। মতির মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফুলবানু হাতের কাজ শেষ করে শিখাকে ডাকলো, আসেন ভাবি। শিখা চঞ্চল পায়ে এগিয়ে যায়, গল্প করতে করতে তার সঙ্গে যায় আমেনা ও তার মা। তখন ফুলবানু বলল, তাহলে আমি যাই, ছোট চাচি তো আছেন, দেখাতেই পারবেন। বহুত কাম আমার, 3 বিবি সইলা যায়, চাপ বাইরা গেল আমাকে উপরে। হ, তুই যা, রন্ধন শেষ কর। মতির মায়ের লগে হাত লাগাইয়া বলল আমিনা বেগম। নানুকে ধরতে হইব নানু? শিখা আন্তরিক গলায় জিজ্ঞাসা করলো হারিসা খাতুনকে। না বইন, তোর চাইতে আমার জোর বাহালাই আছে। শিখা আলতো হাসলো, অপলক নয়নে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো সব। তার কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে। এত বড় বাড়ি, এত জায়গা জমির মালিকেরা, গাছ ভরা ফল, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। কিভাবে তার বিয়ে হলো এই বাড়িতে? কোনো জাদু বলে হলো নাকি? শিখা আনমনা হয়ে ওঠে। অনেক সময় পরে তারা 3 জন নানান কথা বলতে বলতে বাড়ির অন্দরে প্রবেশ করলো। শিখা রান্নাঘরে গিয়ে মতির মাকে বলল, খালা, পুকুর ঘাটে গিয়া গোসল করলে অসুবিধা আছে কোনো? না, কিসের অসুবিধা, তবে ঝুপঝাপ কইরা চলে আসো, হেরা কেউ আয়সা পড়বো, পশ্চিমের পুষ্করিণীতে যেও কেমন? শিখা ঘাড় হেলিয়ে রুমে যায়, কাপড় চোপড় নিয়ে শান বাঁধানো পুকুর ঘাটে গেল। গোসল করে নিজের রুমে এলো। শরীরটা একটু খারাপ লাগতেছে তার, 2 দিন ধরে তেমন কিছু খেতে ইচ্ছে করে না, ভেঙে ভেঙে আসছে যেন কেমন। গত রাতের ঘটনা মনে পড়তেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে উঠল শিখা। শরীরে নেমে এলো অবসাদ, চোখে নেমে এলো ক্লান্তি ভাব। ওমা, গুন্ডার মতো আপনি এখানে খাড়াই আছেন কেন? পরন্ত দুপুরে ঘুম ভেঙে গেল শিখা, আতকে উঠল। দেখলো সীমান্ত দরজায় দাঁড়িয়ে তার দিকে অবিকল চেয়ে রয়েছে, চাহনি ক্ষুরোধার ও ক্রোধান্বিত। সীমান্ত বিড়বিড়িয়ে বলল, আমি তোমাকে একটু ছুঁতে চাই শিখা। আপোষে দিবে না জোর খাটাবো? তবে এটার জন্য তোমার রাজবরই দায়ী, আমি কিন্তু একদমই নয়। উনি দায়ী কেমনে বুঝলাম না? ঢুলু ঢুলু চোখে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো শিখা।